আজকে আমি একটু অন্য বিষয়ে যাচ্ছি। আগে দুদিন তো অ্যাকাউন্টেন্সি হলো, তো আজকে আমি কস্টিংয়ের একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে কস্ট অফ মেটেরিয়াল, মানে কাঁচা মালের মূল্য, তাই তো? আচ্ছা, ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করতে গেলে যে র মেটেরিয়ালসগুলো লাগছে তার মূল্য নির্ধারণ করা, এটা একটা কাজ। এটা কস্টের আমাদের 12-এ প্রথম চ্যাপ্টার। তো এই প্রথম চ্যাপ্টারে কস্ট অফ মেটেরিয়ালসে যে অঙ্কগুলো বা যে চ্যাপ্টারটা তোমাদের বেশি আছে সেটা হচ্ছে স্টোরড লেজার, অর্থাৎ আমার যে কাঁচামালটা এলো তার যে হিসাবটা, অর্থাৎ সম্ভার খতিয়ান। স্টোর মানে সম্ভার, অর্থাৎ র মেটেরিয়ালসের যে স্টকটা, সেই স্টকটাকে আমরা কীভাবে মেনটেন করছি, সেই লেজার একটা মেনটেন করতে হবে। অর্থাৎ কতটা মাল আসছে, কতটা আছে, কতটা ফ্যাক্টরিতে পাঠানো হলো, সেটা আমাদের এই লেজারে নথিভুক্ত করতে হবে। তা স্টোর লেজার যেটা, ডিফারেন্ট মেথড অফ প্রাইসিং অফ ইস্যু অফ মেটেরিয়ালস। এই স্টোর লেজারে যেটা হচ্ছে আমাদের যে ডিফারেন্ট যে মেথড, অর্থাৎ এই যে ইস্যু, যেটা আমরা ফ্যাক্টরিতে যে আমরা মালটা পাঠাচ্ছি তার দামটা আমরা কিভাবে নির্ধারণ করব, ডিফারেন্ট মেথডে আমরা কিভাবে মালটাকে সরবরাহ করব। তো বিভিন্ন মেথড আছে, তো মেথডগুলো মোটামুটি আমি কয়েকটা আলোচনা করছি, তারপরে সবগুলো তোমাদের আসে না, মোটামুটি 3টে আসে, আমি 3টে দেখিয়ে দেবো, সেই 3টে তোমরা দেখবে। প্রথমত কি না, স্পেসিফিক প্রাইস মেথড, নির্দিষ্ট মূল্য পদ্ধতি। একটা নির্দিষ্ট মূল্য থাকবে, সেই নির্দিষ্ট মূল্য অনুযায়ী তার ওই কাঁচামালের প্রাইসটা ঠিক করা হবে, অর্থাৎ যেটা পাঠাচ্ছি তার মূল্যটা ঠিক করা হবে। নেক্সট যেটা হচ্ছে ফিপো মেথড। ফিপোটা মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসে আগে যায় পদ্ধতি। আগে আসে আগে যায় মানে মানে আমাদের যে স্টোরে যে মালটা এলো, হয়তো মনে করো যে জুনে কিছু মাল ঢুকেছে, জুনে 5 তারিখে কিছু মাল ঢুকেছে, জুনে 15 তারিখে কিছু মাল ঢুকেছে, জুনে 25 তারিখে কিছু মাল ঢুকে। তাহলে প্রথম কোনটা আউট হবে, কোনটা আমি ফ্যাক্টরিতে পাঠাবো না, প্রথম যেটা আছে অর্থাৎ জুনের 5 তারিখে যেটা এসছে সেই থেকে পাঠাবো, অর্থাৎ ফার্স্ট ইন যেটা প্রথম এসছে সেটাই ফার্স্ট আউট, সেটাই প্রথমেই যাবে, হয়েছে? মানে আগে যেটা এই ছিল, পুরনো মাল যেটা আছে সেটা যাবে। নেক্সট যেটা লিফো, LIFO, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষে যেটা এই ছিল সেটা প্রথম যাবে। আগে যেটা উদাহরণ দিয়ে বললাম যে 25শে জুন হয়তো শেষে এসছে, তাহলে এই 25শে জুনের মালটা প্রথমে আউট হবে, অর্থাৎ ফ্যাক্টরিতে পাঠাবো। লাস্ট ইন ফার্স্ট আউট, পরে আসে আগে যায় পদ্ধতি। এই দুটো পদ্ধতি, এই ফিপো লিফো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলি অঙ্কগুলো আসে। আর এটা আমাদের সমাজে দেখবে, আমাদের যে ব্যাংকে যে আমরা টাকা রাখি, যে মোট ব্যালেন্স যেটা, সেখানেও কিন্তু এই ফিপো মেথড তুমি কিসে রাখবে, কোন হিসাবে তুমি করবে, অর্থাৎ তোমার টাকাটা কীভাবে তুমি তুলবে, এই ফিপো মেথডে না লিফো মেথডে, এটা থাকে, একটা অপশান থাকে, তোমাকে সেটা ফিল আপ করতে হয়। সেটা ওখানে ব্যাপার নয়, আমাদের এখানে ফ্যাক্টরির ব্যাপার, আমাদের এখানে র মেটেরিয়ালসের হিসাব কীভাবে সরবরাহ করব। তারপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে বেস স্টক মেথড, ভিত্তি মজুত পদ্ধতি। অর্থাৎ একটা ভিত্তি করে যে একটা হিসাব সঠিক ঠিক করে নেওয়া হয়, সেই অনুযায়ী তার যে মালটা আমি ইস্যু করছি তার দাম নির্ধারণ করা হয়। নেক্সট হচ্ছে সিম্পল অ্যাভারেজ প্রাইস মেথড, সরল গড় মূল্য পদ্ধতি। এই সরল গড় মূল্য পদ্ধতি, এটা একটা সিম্পল অ্যাভারেজের একটা সূত্র আছে, পরের দিন এটা আলোচনা করব, এই সূত্র অনুযায়ী এটাকে নির্ধারণ করতে হবে। নেক্সট হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রাইস মেথড, ভারযুক্ত গড় মূল্য পদ্ধতি। ওয়েটেড অ্যাভারেজ,
এটাও একটা ফর্মুলা আছে কীভাবে আমি এদের ভারযুক্ত গড়টা সঠিক করব, সেটাকে ঠিক করা হয়। এই কয়েকটা পদ্ধতি আছে। এই পদ্ধতির মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফিফো, লিফো আর হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। এই তিনটে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। অঙ্কগুলো খুব সোজা, অঙ্কগুলো এমন শক্ত নয়। তা আমি একটা অঙ্ক আজকে তোমাদের দিয়ে কীভাবে এই প্রথম প্রবলেম কীভাবে সলভ করতে হয়, অর্থাৎ ফিফো মেথডে কীভাবে সলভ করতে হয় সেটা তোমাদের আমি আজকে দেখাবো। একদিন ফিফো মেথড, একদিন লিফো মেথড, একদিন ওয়েটেড অ্যাভারেজ প্রাইস মেথড। এই তিনটে তোমাদের অনেক আছে, আরও অনেকগুলো আছে, 10-12টা মেথড আছে, অতগুলো দরকার নেই। তোমাদের এই তিনটে মেথডে অঙ্ক তোমরা করবে। আজকে একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা কীভাবে সলভ করছি সেটা আমি দেখছি। প্রবলেমটা কি না, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স রাইট আপ দ্য স্টোরস লেজার ইউজিং ফিফো মেথড। মানে আমাদের প্রথম যে 2 নম্বর যে মেথডটা দিয়েছি ফিফো মেথড, সেই ফিফো মেথডে দিই। প্রবলেমটা কী আছে না, 2020 জানুয়ারি 1 তারিখ ওপেনিং স্টক হচ্ছে, অর্থাৎ প্রথমেই বছরের আগে থেকে তো মালটা সরবরাহ হচ্ছে, তার একটা স্টক আছে। তাহলে 2020 জানুয়ারি 1 তারিখে আমার হচ্ছে 500 ইউনিট মাল ছিল, তার দাম কত ছিল? 10 টাকা পার ইউনিট। এটা 1 তারিখে। তারপরে আমি 4 তারিখে পারচেজ করেছি কত না 400 ইউনিট অ্যাট দ্য রেট অফ 15, অর্থাৎ 400 ইউনিট কিনেছি কত টাকা করে না 15 টাকা করে। 4 নম্বর হচ্ছে ইস্যু করছি, অর্থাৎ ফ্যাক্টরিতে মাল পাঠাচ্ছি। আমার স্টোরে এটা ওপেনিং স্টক ছিল, এটা কিনলাম আর এত ইউনিট আমি পাঠাচ্ছি, তার কিন্তু কত টাকা দাম বলা নেই। সেই দামটা কীভাবে হবে সেটা দেখাচ্ছি। 10 তারিখে আবার ইস্যু করছি 400 ইউনিট, এরও দাম কিছু বলা নেই, দামটা বলা থাকবে না, কারণ দামটা আমি আগে যে মালগুলো এসছে সেই অনুযায়ী রেটটাকে হবে। নেক্সট হচ্ছে 12 তারিখ পারচেজ 200 ইউনিট অ্যাট দ্য রেট অফ কত 12 টাকা পার ইউনিট, এটা 12 টাকা করে কিনেছি। ঠিক আছে, সাধারণ উদাহরণ দিয়ে একটা দেখাচ্ছি কীভাবে করা যায়। এর একটা ছক আছে, প্রথমে তোমরা ছকটা মুখস্থ করবে। এই ছকটাকে তোমরা লিখবে না, স্টোর লেজার অ্যাকাউন্ট মাথায় দিতে হবে। স্টোর লেজার অ্যাকাউন্ট দিয়ে কতকগুলো আছে। ডেসক্রিপশন অফ মেটেরিয়ালটা কী? মেটেরিয়াল তো নানা রকম থাকে, একটা র মেটেরিয়ালস নানা রকম র মেটেরিয়ালস ব্যবহার করা, একটা সাবান তৈরি করতে বিভিন্ন রকম থাকে, সেই যে ডেসক্রিপশন অফ কোন মেটেরিয়ালটা, তার কোড নাম্বার কত, বিভিন্ন মেটেরিয়ালস বিভিন্ন কোড নাম্বার থাকে। বিন কার্ডটা কি না তাক নাম্বার। আমাদের যেমন লাইব্রেরিতে তাক থাকে, অর্থাৎ কোনটাকে কোন বইটা আছে, বিন কার্ডও বিন মানে হচ্ছে তাক। তো এই তাক নাম্বার অর্থাৎ বিন নাম্বার মানে আমার যে মেটেরিয়ালসটা রইল তার একটা কার্ড নাম্বার হিসাব থাকে। আর স্টোর লেজার ফোলিও, অর্থাৎ স্টোর লেজারে যে আমার যে ফোলিও নাম্বার, পাতার নাম্বার, সেটা থাকে। ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল। আর প্রাইসিং মেথড কি, আমি এখানে করছি ফিফো মেথডে অঙ্কটা করতে বলেছি ফিফো মেথড, তাহলে প্রাইসিং মেথড ফিফো হয়েছে। দেখো এবারে এখানে ছকটাকে এইভাবে করতে হয়। ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স আর রিমার্ক। রিসিপ্টে কী কী 4টে ঘর থাকবে, GRN, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট রুপিস। GRN এটা একটা সংক্ষিপ্ত রূপ, গুডস রিসিভড নাম্বার, অর্থাৎ যে মালটা এলো তার রিসিপ্ট অর্থাৎ চালান নাম্বার, অর্থাৎ কত নম্বরের চালানে মালটা এসছে। কোয়ান্টিটি মানে কতটা পরিমাণ, তার রেটটা কত আর অ্যামাউন্টটা কত হয়েছে। GRN হচ্ছে গুডস রিসিপ্ট নাম্বার, এটা হবে রিসিপ্টের জায়গায়। এবার ইস্যু করলে SRN হচ্ছে স্টোর রিকুইজিশন নাম্বার, অর্থাৎ পারচেজ। এটা কী করা হয়
না, পারচেজ ডিপার্টমেন্টের রিকুইজিশন পাঠানো হয়। ফ্যাক্টরিতে কী করবে, যে আমি এতটা মাল নিচ্ছি তার একটা রিকুইজিশন পাঠাতে হয়, সেই রিকুইজিশন নাম্বারটা, স্টোর রিকুইজিশন নাম্বার, মানে সেই অনুপাতে তুমি অর্ডার করবে, সেই অনুপাতে মালটা যাবে, সেই স্টোর রিকুইজিশন নাম্বার। এটাও কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ব্যালেন্সে কিন্তু এই জিআর এসআরএন থাকে না, এটা কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট আর রিমার্ক। এইবারে অঙ্কটা দেখো, খুব সোজা একটা জিনিস দেখো। জানুয়ারি 1 তারিখ ওপেনিং স্টক ছিল 500 ইউনিট, তাহলে আমি রিসিপ্টও করিনি, ইস্যুও করিনি, তাহলে ব্যালেন্স কত ছিল? 500 ইউনিট 10 টাকা করে, তাহলে 500 ইন্টু 10 5,000 টাকা, তাহলে এটা ব্যালেন্স ছিল। আমি কিনেও নি, আসেও নি, আমি ইস্যুও করিনি, পাঠাইনি, তাহলে এটা ব্যালেন্স। প্রথমে মাসের প্রথমে ব্যালেন্স হচ্ছে 500 ইউনিট 10 টাকা করে, হচ্ছে 5,000 টাকা, এটা হচ্ছে ওপেনিং স্টক। এবার 4 তারিখে পারচেজ করছি, দেখো পারচেজ 400 ইউনিট পারচেজ করছি, ক টাকা করে? 15 টাকা করে, তো 4 15 60, 6,000 টাকা। ইস্যু করিনি, ইস্যুগুলোকে আমি ডট দিলাম, তাহলে ব্যালেন্স কত ছিল দেখো, আগে 500 ছিল, এই 500টা এলো, আর এই 400 কিনলাম, এই ব্যালেন্সটা কত? 500 ছিল আগে, তাহলে 500 ইন্টু 10 5,000, মানে স্টোরে রইল, প্রথম আগে ছিল সেটাও আবার এলো, আর 400 কিনলাম 15 টাকা করে, 6,000, তার টোটাল এলো কত? 6 আর 5 11,000। এটা 11,000 তুমি দেখাতেও পারো, পাশে সাইডে লিখতে পারো 11,000, এটা 11,000 হয়েছে। তাহলে 4 তারিখে তোমার টোটাল স্টক আছে 11,000 টাকার মালের স্টক আছে। 6 তারিখে ইস্যু করছি 300 ইউনিট। এই 6 তারিখে আমার কিন্তু পারচেজ নেই, রিসিভ নেই, আর তো আসছে না, মাল কেনা নয়, মাল পাঠানো। কোয়ান্টিটি কত আমি পাঠাচ্ছি? 300 ইউনিট, 300। এবার মেথডটা কী বলেছি? ফিফো মানে কি? যে প্রথম এই ছিল, অর্থাৎ এই যে 500 ইউনিট মালটা ছিল, এই 500 ইউনিট থেকে 300 ইউনিট আমি ফ্যাক্টরিতে পাঠাচ্ছি। পড়ে থাকছে কত? এই 500 থেকে 300 পাঠিয়ে দিলে 200 পড়ে থাকছে, হয়েছে। তাহলে 300 ইউনিট আমার রেট কত ছিল তখন? এই আগে যেটা এসেছে প্রথম মাল, মানে 10 টাকা করে, আমি 10 টাকা করে দেখালাম, 3,000 টাকা। পড়ে রয়েছে কত? এই 500 থেকে 300 পড়ে রয়েছে আমার 200। রেট কত ছিল? 10 টাকা, আর 400 তো ছিলই, 415 টাকা, এটা তো পড়েই আছে, তাহলে 6,000 টাকা। তা টোটাল আমার এখন 6 তারিখে আমার ব্যালেন্স রয়েছে 8,000 টাকা মাল রয়েছে। ক্লিয়ার? তাহলে ইস্যু করছি, এটা খুব ভালো, এইখানটাই আসল জিনিস না। 500 ইউনিট ছিল, সেখানে 300 ইউনিট আমি দিলাম, তাহলে পড়ে রইল আর 200 ইউনিট। 200 ইউনিটের রেটও আগে ছিল 10 টাকা করে, সেই 10 টাকা, আর 400 ইউনিটের রেট 15 টাকা, তাহলে 6,000 টাকা। নেক্সট দেখো 10 তারিখে বলছে আবার ইস্যু করছে 400 ইউনিট, তাহলে 10 তারিখে আমি ইস্যু করছি 400 ইউনিট, রিসিভ নেই, মাল আসছে না, আমি ইস্যু করছি, অন্ত পাঠাচ্ছি। তাহলে আগে পড়েছিল কত দেখো? 200। প্রথম 500 থেকে 300 পাঠিয়েছি, 200 পড়ে আছে, আবার এই 200, তাহলে যে 200 পড়ে আছে সেটাকে আগে দিতে হবে, সেই 200 দিলাম, আর কত চাই? আরও 200 চাই, আরও 200 কোথা থেকে নেবো? এই 200 থেকে, এই 400 থেকে, হয়েছে। তাহলে এই 200টা চলে গেল, কমপ্লিট হয়ে গেল, তাহলে 10 টাকা করে 2,000 টাকা চলে গেল। আর এইখান থেকে যে ব্যালেন্স পড়েছিল 400 ইউনিট 15 টাকা করে, সেখান থেকে 200 ইউনিট পাঠালাম, তাহলে 200 ইন্টু 15 3,000 টাকা। তাহলে আর পড়ে রইল কত? এই 200 ইউনিট পড়ে রইল, 400 থেকে 200 পাঠিয়েছি, আর 200 পড়ে রইল, তাহলে 200 ইন্টু 15 3,000 টাকা পড়ে রইল। ক্লিয়ার? এইখান থেকে 200 ছিল, 200 টাকা আগে দিলাম, তারপরে এই 400 থেকে আবার 200 ইস্যু করলাম, তাহলে পড়ে রইল আর 200, 400 থেকে 200 দিয়ে দিয়েছি, আর 200, রেট 15 টাকা হয়ে গেল। এটাও বলছে 12 তারিখ পারচেজ, এটা কিনছি 200 ইউনিট 12 টাকা করে, 12 2 2400, 2,400। তাহলে এখানে ইস্যু নেই, ইস্যুতে ডট দিয়ে দিলাম,
তাহলে 200 ইউনিট ছিল, পড়ে আছে করে রাখো, 200 ইউনিট 15 টাকা করে 3000 টাকা, আর এই 200 ইউনিট 12 টাকা করে 2400 টাকা। তাহলে এটা এই টোটাল হলো 5400 টাকা হচ্ছে আমার ক্লোজিং স্টক। ক্লিয়ার? এইভাবে অঙ্কটাকে দেখব, খুব সহজ। আর লিফো মেথডে ঠিক উল্টোটা, অর্থাৎ আগে যে শেষে যে এসেছে সে আগে যাবে, এইভাবে করতে হবে। একই জিনিস, এটাকে এই ধরনের দুটো অঙ্ক থাকে, প্রতি বছরই তোমাদের থাকে। তোমরা এইটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, সহজেই নম্বরটা পাওয়া যাবে, খুব সোজা। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার পরের দিন দেখা। ঠিক আছে, নাও।